বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আজকে বাপিদা যদি আমার পেছনে না থাকতেন, তাহলে আমি বোধহয় অনেক কাচ্চা বাচ্চা নিয়ে বাড়িতে টেলিভিশন দেখে শুয়ে মুখে পান দিয়ে রান্না করে আমি খুব খুশিতে থাকতাম। আমার নিজেরকে মনে হয় কি আমি একটা চারা গাছ, কোনো একটা জায়গায় শিকড়টা গজাতে থাকে, শিকড়টা ভেতরে যাচ্ছে, তার মধ্যে আবার একটা গাছ, আবার একটা গাছ। একটা ক্লাস করিয়ে তারপরে শোয়েতে গেছি, শো করে এসে সারা রাত আমি আবার শুটিং করেছি, সারা রাত বৃষ্টিতে ভেজা সিন, সেও আবার। যতক্ষণ রোদ থাকতো আমি রোদে বসে থাকতাম, নুন জল গায়ে মেখে। বাবা ভীষণ ভালোবাসতেন দিশি পোশাক পরবে। আমার বাবা মা কোনো দিন বুঝতে দেননি যে তারা কত বড় সেলিব্রিটি। তাদের পাটা সব সময় মাটিতে ছিল, আর আমাদেরও সেইভাবেই মানুষ করেছেন। আমার চাহিদা ঠিক এইটুকু। তখন যদি আমি এতটাও পাই, আমার মনে হয় ওরে বাবা কত পেলাম। আমি কোনো রকম আক্ষেপ রাখতে চাই না, এটা আমার করা উচিত, কিন্তু আমি করলাম না। দেখলাম তার কিছু হয়ে গেছে বা তার সঙ্গে আর দেখা হলো না, এই রকম আক্ষেপ আমি রাখতে চাই না। এমন একটা জায়গায় আছি যেখানে ঢুকলেই চারিদিকে শিল্প আর সংস্কৃতির গন্ধ বোঝা যায়। এমন একজন মানুষ আছে সঙ্গে, যার নাচ, যার অভিনয়, দর্শক তার গুণমুগ্ধ ভক্ত। আমার সাথে এই মুহূর্তে মমতা শঙ্কর দিদি। নতুন বছর শুরুতেই জন্মদিন কাটালেন, কেমন কাটালেন এই শুরুটা? খুব ভালো, খুব ভালো। নতুন বছর ওই আশা নিয়েই আছি, যাতে আগের বছর যে খারাপ জিনিসগুলো হয়েছে বা কিছু, সেইগুলো যেন মুছে যায়, সব কিছু যেন ভালো হয়, সব কিছু সবার ভালো হোক, সবাই ভালো থাকুন, সবার ভালো হোক। আর জন্মদিনটা তো মানে আমি ভীষণ আমার আমার বাড়ির লোকেদের মধ্যেই কাটাই। এবং তারপরে একদিন যেটা করেন আমার ছেলেমেয়েরা, আমার গ্রুপের ছেলেমেয়েরা, তারা এর মধ্যে সমস্ত নিজেরা নাচ বানায়, নাচ বানিয়ে সেইটা আমাকে গিফট করে। সেটার জন্য আমি মুখিয়ে থাকি একেবারে। তো সেই দিনটা আমাদের বাড়িতে একটা বেশ উৎসব মতো হয়। বিরাট উপহারের মতো, বিরাট উপহার। এই বাড়িতে আসলে বা এখান থেকে আসলেই বোঝা যায় যে আপনি কতটা আদরের এবং কতটা যত্ন করে রাখে তাদের কাছে। সত্যি তাই, সত্যি তাই। আমি বোধহয় আমার বাড়িতে আমি সবচেয়ে ছোট। আমার নাতির থেকে, আমি তো বলি আমার নাতির থেকেও আমি ছোট। আমার নাতি 5 হবে, সে আমার থেকে অনেক বড়। তো আমি এতটাই ছোট বাড়িতে, এবং সবাই আমাকে ওই রকমভাবেই রাখে। আমার 2 বৌমাও মা এটা করো না, মা এটা খেয়ে নাও, মা এটা করো না, সারাক্ষণ আমার 2 ছেলে, বৌমা এবং আমার কর্তা বাপিদা, যাকে আমি এখনও বাপিদা বলেই ডাকি, সারাক্ষণ সবার কাছ থেকে মমো এটা করো না, মা এটা করো না, মা তুমি কেন এইটা আবার ওঠাচ্ছ, তোমার এই হাতে ব্যথা, তুমি আবার ওঠাচ্ছ। সারাক্ষণ বকুনি খাই আমি। ভীষণ আদরের। এই যে যেটা বললেন যে আপনি বাপিদা বলেই ডাকেন, তো এত বছরের অভ্যাসটা বোধহয় চেঞ্জ হয়নি না? না, যখন কোনো জায়গায় গিয়ে আমি এই এই বলে যখন ডাকি, তখন সবার বর আমার দিকে তাকায় যে কাকে ডাকা হচ্ছে। আমার বর তাকায় না, যেই বাপিদা বলি তখন আমার দিকে তাকান। তো এটা অভ্যেসের মতো, প্রথমে বাপিদা বলতাম, তো সেই বাপিদাই থেকে গেছেন। আর আপনার এত বছরের নাচ, অভিনয়, পুরো এই শিল্প সংস্কৃতির যে জগতে আপনি সবসময় থাকেন, তার বিরাট সাপোর্ট বোধহয় তিনি। একেবারে একেবারে। আজকে বাপিদা যদি আমার পেছনে এই না থাকতেন, তাহলে আমি বোধহয় অনেক কাচ্চা বাচ্চা নিয়ে বাড়িতে টেলিভিশন দেখে শুয়ে মুখে পান দিয়ে রান্না করে আমি খুব খুশিতে থাকতাম। সেটাও আমার কি বলবো, আমার ভীষণ আইডিয়াল মনে হয় শীতকালে ছাতে বসে, ওই খাটিয়ার ওপর বসে রোদের মধ্যে কমলা ছাড়িয়ে ছাড়িয়ে খাবো। সেটা আমার আজ অবধি হয়নি, এত বছর বয়সেও আমার একদিন সুযোগ হয়নি যে ছাতে বসে শীতকালে রোদ্দুরের মধ্যে বসে কমলা ছাড়িয়ে খাবো। এটা আমার এখনো হয়নি, এটা আমার দুঃখ। এটা তো কেন হলো না? সেটা সময় পাই না।
এই যে আজকে তোমরা এসে দেখতে পাচ্ছ তো, সারাক্ষণ সারাক্ষণ। এই ব্যস্ততা জীবনটা তো দারুণভাবে এনজয়ও করেন না? খুব ভালো, খুব ভালো, মানে সাইরাম সাইরাম সাইরাম। বিশ্বাস করো, আমার আমার কোনো রকম আমি একদম অ্যাম্বিশাস নই, আমাকে এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে, আমার কিচ্ছু নেই। তবে আমার একটা আদর্শ আছে, আমি ভীষণ কি বলবো, যেটা করি আমি একদম সেটার মধ্যে, যখন নাচ করাচ্ছি তখন নাচের মধ্যে ঢুকে যাই, যখন অফিস করছি তখন অফিসের মধ্যে ঢুকে যাই, যখন আমি শুটিং করছি তখন শটের মধ্যে একদম ঢুকে যাই। তো এতগুলো দিক, এবং প্রত্যেকটা আমার ভালো লাগার দিক, তো এর থেকে আর বেশি কি চাইবো। নাচ মানে স্টেজে স্টেজে নাচার একটা রকম আনন্দ, শেখানোর, স্কুলে শেখানোর একটা আলাদা আনন্দ, নাচগুলো যখন তৈরি করছি সেটার একটা আনন্দ, খুব খুব ভালো সময়টা। বিজয়ার পরে যে ছবি নিয়ে আমরা কথা বলবো, তো সেই ছবিটা নিয়ে আগে একটু তোমার কাছে শুনবো। ফিল্ম ফেস্টিভ্যালে অনেকেই দেখেছেন এবং তার খুব ভালো রেসপন্স। সত্যি মানে প্রথম যখন ছবিটা অভিজিৎ শ্রীদাস যে ডিরেক্টর, সে যখন আসে ছবিটা নিয়ে এবং যখন গল্পটা আমাকে শোনায়, আমি বললাম যে আমি পারবো না। আমি বলছি কেন আপনি এরম বলছেন? আমি বললাম না, এত কঠিন, এত কঠিন, আমার কেন জানি বলছিল আমি পারবো না, আমি পারবো না এটা করতে। তারপরে ও বললো যে তাহলে ছবিটাই হবে না। তো তখন আর এইটা মানে সাঁকোটা নাড়িয়েছেন দীপঙ্কর দে, উনি অভিজিৎকে বলেছেন যে তুমি মমতার কাছে যাও। এবং এখন আমি প্রতি পদে আমি দীপঙ্কর দাকে ধন্যবাদ জানাই, কারণ এত ভালো একটা রোল আমি মানে বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো রোল। আর এখন আমি ভীষণ খুশি যে আমি করেছি ছবিটা, এবং অভিজিৎকেও ধন্যবাদ দিই যে এইরকম একটা রোল আমাকে দিয়েছে। আমার মনে হয় না আমি এত ভালো রোল আমি পেয়েছি বলে। স্বস্তিকা মুখার্জি, যাকে ছোট থেকে দেখেছো, তো তার কথা একটু শুনবো। ওরে বাবা, ও যে কি মিষ্টি ছিল ও যখন ছোট, কারণ ওরা আমাদের বাড়ির, আমার বাপের বাড়ির একদম সামনের বাড়িতেই থাকতো। তো সন্তুদাও ওখানে থেকেছে, মানে ওখানে ছিলেন। আর সন্তুদার সঙ্গে তো আমার অনেক ছবি হয়েছে, সেটা মানে আমরা জন্মভূমি করেছি 9 বছর ধরে। তো আর সেই সুবাদে সন্তুদার বাড়িতে যাওয়াও হতো। ও তখন এইটুকু, মানে কথাও ফোটেনি। তারপরে ওর বোন হলো, তখন ও একটু বড়। তারপরে আমরা একবার পুরীতে গেলাম, সেখানে গিয়ে ওরাও গেছিলো, তো ওদের সঙ্গে দেখা হলো, তো ভীষণ মিষ্টি ছিল। আমার এখনও মনে পড়ে যে আমি একদিন চা খাচ্ছিলাম এরম, ও সমানে বিস্কুট ভাঙছে আর আমার চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে যাচ্ছে, মানে ভীষণ মিষ্টি ছিল। আর এখন তো ও ভীষণ ভালো অ্যাক্ট্রেস, মানে ভীষণ ভালো, আমার তো খুবই ভালো লাগে ওর অ্যাক্টিং। আর আমার 4টে ছবি হলো ওর সঙ্গে, জাতিস্বর, শাহজাহান রিজেন্সি, শিবপুর, আর এটা বিজয়ের পরে। সারাটা দিন আমি যদি বলি তোমার যখন শুটিং থাকে না, কিভাবে কাটাও? আমার অফিস থাকে, নাচের রিহার্সাল থাকে, ক্লাস থাকে, না হলে শুটিং থাকে, সুতরাং আমার কোনো ছুটি নেই। এবং আমাদের এতগুলো ব্রাঞ্চ, তো 3টে ব্রাঞ্চ, তো 3টে ব্রাঞ্চে মানে এই বছরটা আমার সিনেমা নিয়ে আমি বেশি ব্যস্ত ছিলাম। জানি না পরের বছর এত ব্যস্ত থাকবো কিনা, তাহলে নাচের স্কুলটাকে আরও সময় দেবো। আর আমি ওরা সমস্ত ডেট লিখে রাখে যে আজকে ওখানে যেতে হবে, আজকে ওই ব্রাঞ্চে যেতে হবে, এরকম করে করে এরাই আমার সমস্ত দেখে রাখে। তো এত মানে কি বলবো, আমি ভগবানের কাছে, আমার সত্য সাই বাবা সব কিছুই, ওনার কাছে শুধু ধন্যবাদ জানাই। আমার ধন্যবাদ, প্রতি পদে শুধু ধন্যবাদ জানানো ছাড়া আমার কিচ্ছু নেই। আচ্ছা, নাচের প্রতি এখন মানে তুমি যেটা বলে যে ছবি নিয়ে ব্যস্ত তো থাকোই, কিন্তু নিজে কতটা নিয়মিত চর্চা করো কি? না, আগে যেরকম চর্চা করতাম
এখন তো আর আমি সেই রকম মানে যখন 15, 16, 17, 18 এইসব বয়সে বা অন্তত 30 বছর বয়স অবধিও যেরকম নেচেছি আমি, এখন তো সেইটা মানে সম্ভব না। তো এখন আমার নাচগুলোকে আমার মতো করে নিয়েছি, আমার এই বয়সে যেটা মানাবে, আমি যেটা করতে পারবো সেরমভাবে করে নিয়েছি। এবং গ্রুপের ওরা ওদের মতো, মানে আমি যেটা করে দিই, শেখাই, সেটা করে। তারপরে স্কুলটা আমি না, যখন আমার নিজেকে মনে হয় কি আমি একটা চারা গাছ, হ্যাঁ, এক এক সময় আমার এমন হয় যে আমি হয়তো অফিসে কোনো একটা কাজ করছি, আমি ভীষণ সেটার মধ্যে ঢুকে গেছি। তারপরেই ওরা এসে বলে, মৌমাছি ক্লাসের সময় হয়ে গেছে, এবার ওঠো। হ্যাঁ, এবার মনে হয় টপ থেকে চারা গাছটাকে কেউ উপড়ে আবার ক্লাসের মধ্যে ঢোকালো। এবার ক্লাস নিতে নিতে আমি এত মগ্ন হয়ে যাই, তখনই হয়তো বলল, মৌমাছি তোমার জন্য অমুকে এসে বসে আছেন, তোমাকে দেখা করতে হবে। এবার সেখান থেকে ছিঁড়ে আবার সেইখানে নিয়ে গেল। মানে আমার না কোনো একটা জায়গায় শিকড়টা গজাতে থাকে, শিকড়টা ভেতরে যাচ্ছে, তার মধ্যে আবার একটা কাজ, আবার একটা কাজ। মানে এক এক দিন হয়েছে আমি শুটিং করেছি সারাদিন, বিকেলে শো করেছি, শুটিং করেছি, তার মাঝে এসে ক্লাস ছিল, ক্লাসে ঢুকেছি, ক্লাস করিয়ে একটা ক্লাস করিয়ে তারপরে শোয়েতে গেছি, শো করে এসে সারা রাত আমি আবার শুটিং করেছি, সারা রাত বৃষ্টিতে ভেজা সিন, সেও আবার। তো এরকম দিনও গেছে আমার। একদিকে দিয়ে আমি ভগবানকে শুধু ধন্যবাদই দিয়ে যাই যে তিনি করিয়ে নিচ্ছেন। আমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করছি না, আমার দৃঢ় বিশ্বাস আমি কিচ্ছু করছি না, তিনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, নালে সম্ভব না, নালে সম্ভব না। ক্লান্তি তোমাকে ছুতে পারেনি? মনের ক্লান্তি আসে না, মনের ক্লান্তি আসে না, মন সবসময় নতুন নতুন জিনিস করছে, মনের ক্লান্তি আসে না। শরীরটা তো শরীর, সেটা মাঝে মাঝে এখন এসে একটু টায়ার্ড হয়ে যায়, একটু হয়ে যায়, আবার যখন কাজের মধ্যে ঢুকে যাই তখন সব ভুলে যাই। এবছর প্রধানও রিলিজ করলো এবং পরপর ছবি, এই যে সময়টা ব্যাক টু ব্যাক ছবির, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। প্রজাপতি হলো, তারপরে শিবপুর হলো, তারপরে পালান হলো, তারপরে এটা হলো, মানে এইরকম এটা আগে কখনো আসেনি যে সব ভালো ছবিগুলো মানে পরপর হয়েছে। এটা আগে কখনো কখনো আমি ছেড়ে দিয়েছি, আমার ভাল লাগেনি, স্ক্রিপ্ট ভাল লাগেনি বা কিছু ভাল লাগেনি, সেরম হয়েছে। বা অনেক দিন পর পর একটা ছবি এসছে, সেটা হয় করেছি না করিনি, কিন্তু এখন মানে সবগুলোই, মানে শিবপুর সিনেমাটাতে অত ছোট একটা রোল, কিন্তু সবাই লক্ষ্য করেছেন, অনেকে তো চিনতেই পারেননি আমাকে। তো সেইটা মানে এখন সবচেয়ে ভাল লাগছে যে দেখে যে ডিরেক্টররা এখন আমাকে নতুন রকম রোল অফার করছেন, চরিত্রের নতুন নতুন চরিত্রে, যেটা একদিন মানে এতদিন ভীষণ ইচ্ছে করতো, কারণ সবাই ভাবে মমদি মানেই ওই এক রকম, যেটা আমি নিজে যেরকম এই ঘাড়ের কাছে একটা খোপা আর এরমই থাকি, কিন্তু এখন লোকেরা আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, এইটা আমার খুব ভাল লাগছে, মনে হচ্ছে আবার বেঁচে উঠছি। তুমি যেটা বললে যে অনেক সময় একরকম চরিত্র তো তুমি করেছো, সেই সময়টা কি কিছুটা খারাপ লাগার বা ভালো লাগে না, না, খারাপ লাগার একদম না, কারণ কি একরকম চরিত্র থাকলেও যাদের ছবি আমি করেছি সেটা তো মানে ভাবা যায় না, না, একদিকে মৃণালদা, একদিকে মানিক কাকা, একদিকে বুদ্ধদেব দাস, একদিকে গৌতম ঘোষ, তারপরে যারা যারা এসছেন, তারপরে মানে রাজা মিত্র, সব মানে প্রত্যেকে, তপনদার সঙ্গে কাজ করেছি, কোনো ফুল মানে ফিচার ফিল্মে আমি অ্যাক্টিং করিনি, কিন্তু নাচের সিন ছিল, আমি নাচ কোরিওগ্রাফ করে দিয়েছি সে মানে তপনদার জন্য, সুতরাং না, কখনো খারাপ লাগেনি, সব সময় ভালো লেগেছে, কারণ অভিনয়টা আমি ভীষণ ভালোবাসি, নাচকেও যত ভালোবাসি অভিনয়কেও ততই ভালোবাসি। প্রজাপতি এবং প্রধান দুটোই এতটা সাফল্য পেয়েছে, প্রজাপতি সেই সাফল্য নিয়ে তুমি বহুবার কথা বলেছো এবং মিঠুনদার সাথে কাজ মৃগয়ার পর আরও একবার তোমাদের তো আরও একসাথে দেখতে চায় দর্শক, যদি দর্শক দেখতে চান এবং যদি ডিরেক্টররা মনে করেন, নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। তুমি
কাবুলিওয়ালা দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে, স্পেশালি লাস্ট সিনটা মিঠুন অসাধারণ করেছে, অপূর্ব। তারপর তুমি জানিয়েছিলে যে কেমন লাগলো, তোমার সাথে যোগাযোগ কি হয়েছিল মিঠুন? ফোন ধরে না, ও ফোন রাখে না কাছে, সুতরাং ওকে ধরা ভীষণ মুশকিল। তো দেখা হলে বলবো নিশ্চয়ই, ভীষণ ভালো লেগেছে। তবে না আমি না এই যতগুলো বই করলাম, এত ভালো ভালো বই করলাম, কিন্তু প্রত্যেকটাতে না হিরোরা আমাকে ছাপিয়ে যাচ্ছে। হ্যাঁ, মিঠুন অসাধারণ এতে প্রজাপতিতে, আমি অত ভালো করিনি। এতে পালানে অঞ্জন অসাধারণ, অসাধারণ, ওর ধারে কাছেও আমি যাইনি, মানে অত ভালো করিনি। প্রধানে আমার রোলটা মানে একদমই অন্যরকম, এবং আমার খুব অভিমান যে খুব অনেক কাটা হয়েছে আমার রোলটা। তো অভিজিৎকে আমার মানে বলবো, ঝগড়া করবো একটু, যে মানে আমার কিছু করার ছিল না সেখানে, এতে যেটা বোধহয় কাগজেও বেরিয়েছে যে আমার মানে কিছু করার ছিল না বলে। তারপরে এই যেটা বিজয়ার পরে, সেখানে টিটোদার অ্যাক্টিং, মানে দীপঙ্করদের অ্যাক্টিং আর স্বস্তিকা অসম্ভব ভালো, আর প্রত্যেকে ভালো করেছে। মানে জানি না, আমি জানি না আমি অতটা কোনোটাতে ভালো করেছি কিনা জানি না। একটা জায়গা রাখি। আর তোমার পছন্দের নায়ক যদি আমি বলি, তুমি তোমার নায়কদের নিয়ে কথা বলছিলে, সে তো মিঠুন চক্রবর্তী এবং তোমার কেমিস্ট্রি সেটা তো একেবারেই আলাদা করে রাখার মতো। এছাড়া তোমার পছন্দের নায়ক যাকে, তার সাথে অভিনয় করতে তুমি ভীষণ পছন্দ করো? আমার টিটোদার সঙ্গে খুব ভালো লাগে অভিনয় করতে, আমার অঞ্জনের সঙ্গে খুব ভালো লাগে অভিনয় করতে, আর মিঠুনের সঙ্গে তো ভালো আবার লাগলোই অভিনয় করতে। বিশ্বজিৎ দার সঙ্গে অভিনয় করতে ভালো লাগে। আর 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 এরকম কয়েকজন আছেন যাদের সঙ্গে অভিনয় করে খুব মানে ভালো লাগে, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যাদের সঙ্গে আমার, যে আমি ঠিক জানি যে আমি এই অভিনয়টা, এই যে জিনিসটা এটা করলে ও এটা করবে, এরকম মানে এরকম একটা হয়ে যায়, সেটা খুব ভাল লাগে। প্রজাপতির সময় যখন কাজ করেছো, এই যে কাবুলিওয়ালা দেখে তুমি জানাতেই পারলে না, মানে সে তো ফোন ধরে না মিঠুন চক্রবর্তী, কখনো অভিযোগ করেছো যে কেন যোগাযোগ করা যায় না? না, ও করেই না, কারোর সঙ্গে ওর ভীষণ কয়েকটা পাগলামি আছে। ও নিজের জন্মদিন পালন করে না, ও দেখবে না, সিনেমা প্রিমিয়ারে যাবে না, ও কেক কাটবে না, মানে কোনো কিছু মানে ওর বোধহয় ওই একটা ভয় আছে যে যদি কারোর চোখ লেগে যায় বা কিছু এরকম, মানে ও ভীষণ সুপারস্টিশিয়াস, আমিও সুপারস্টিশিয়াস, কিন্তু ও সাংঘাতিক, ভীষণ সাংঘাতিক। সুতরাং এখন কেন, আগে ফোন ধরতো, আগে মানে ফোন ধরতো, ইদানিং আর ফোন ধরে না, মানে ফোন কাছেই রাখে না। পরবর্তী ছবি হলে ঝগড়াটা করে নেবে একদম। ছবিটা যেন হয়। কখনো যদি তোমার মনে হয় যে এই সিনটা এরকম নয়, ওরকম হলে ভালো হতো, সেটা তুমি নিজেই অকপটে বলতে পারো যে এটা? হ্যাঁ, সেটা বলি এবং বেশিরভাগ সময় ডিরেক্টররা হ্যাঁই বলেন। সেইটাই একবার হয়েছিল, যেটা বুদ্ধদেবদা কিছুতেই মানছিলেন না, আর আমিও বলছিলাম যে আমি কেন এটা করছি সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে, যে আমি কেন এটা করব, আমাকে মানেটা বুঝিয়ে দিন, এই ডায়লগটার মানেটা বুঝিয়ে দিন, কী মুড নিয়ে বলছি, আমি নিশ্চয়ই করব, কিন্তু আমি যতক্ষণ না বুঝতে পারছি আমি এটা করব না, আমি এই শটটা দেবো না। তো এই নিয়ে একটা ভীষণ মনোমালিন্য হয়েছিল, আর সেই শটটা ছিল আমার গৌতম দার সঙ্গে গৃহযুদ্ধতে। তো গৌতম দার সঙ্গে একটা সিন ছিল, সেইখানে উনি একটা ডায়লগ বলতে বলেছিলেন, যেটার মানে আমি কিছুতেই বুঝতে পারছি না, যে এটা কেন বলবো আমি, এটা বলার কোনো মানে নেই, না বলতে হবে। আর আমিও বেঁকে বসেছিলাম, আমি বললাম না, আমাকে যতক্ষণ না আপনি বোঝাতে পারবেন কেন বলছি, আমি কি করে আমি অ্যাক্টিংটা করব কি করে, আমি যদি মানেটা না বুঝি যে এটা এই কথাটা কেন বলছি, তা আমি অভিনয়টা করব কি করে। যাই হোক, এইটা গেছিলো, কিন্তু তারপরে সব ঠিক হয়ে গেছিল। প্রথম ছবি মৃগয়া মৃণাল সেনের সাথে, সেই দিনটা যদি একটু বলো।
শুরুর দিনটা? মৃগার শুটিংয়ের সময় আমি রোজ আমার লুঙ্গি আর গামছা পরে, আমার ওপরে শুধু একটা গামছা আর নিচে একটা লুঙ্গি, এই ছিল আমার কোনো আন্ডারগার্মেন্টও ছিল না, কোনো রকম ওই এখন যেমন সেফটি পিন দিয়ে পিন করে করে পরা, কিচ্ছু না, মানে একদম গ্রামের এরা যেরম পড়েন সেইরমভাবে পড়ানো ছিল। আর আমি রোদে পুড়ে কালো হয়েছিলাম, অত কালো হয়েছিলাম রোদে পুড়ে, পুরো মার্চ মাস থেকে ডিসেম্বর মাস অবধি পুরো রোদে, মানে যতক্ষণ রোদ থাকতো আমি রোদে বসে থাকতাম, নুন জল গায়ে মেখে আমি রোদে বসে থাকতাম। আর তারপরে দেখছি রোজ মৃণালদা মিঠুনকে বলতেন এই ছেলেটা, আর আমাকে বলতেন মেয়েটা, মানে নাম ভুলে যেতেন তাড়াতাড়ি ডাকার সময়, ওই ছেলেটাকে ডাকো মানে মিঠুন, আর ওই মেয়েটাকে ডাকো মানে আমি। তো সে রোজ ওই ছেলেটাকে নিয়েই কাজ করছেন, মানে মিঠুনকে নিয়ে কাজ করছেন, আমি রোজ যাচ্ছি আর রোজ চলে আসছি। আর আমি মানে আসলে মৃণালদা দেখছিলেন, আমাকে সড়গড় করিয়ে নিচ্ছিলেন যে শ্যুটিংটা কীরম হচ্ছে কি, কারণ আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, যেটা মিঠুনের আছে, ও পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে এসেছিল, ও অ্যাক্টিং ব্যাপারটা জানে, ক্যামেরা ফেস করেছে, আমি তো কোনো দিন করিনি। তারপরে হঠাৎ একদিন মৃণালদা বলেন, এই ওই মেয়েটাকে ডাকো। আমি গেলাম, তুমি ওখান থেকে ওই মাটির কলসিটা নাও, ওখান থেকে জল ভরে তুমি এইখান থেকে সামনে চলে যাবে। আমি কীরকম মানে মন্ত্র পড়ার মতো কেউ বলে দিয়েছে, আমি কীরকম একটা এর মতো মানে ঘোরের মধ্যে আমি চলে গেলাম, কাট এক্সেলেন্ট বললেন, আমি হয়ে গেল এরকম মানে। আর মৃণালদা ভীষণ মজা করতেন, তো ভীষণ মজা করতেন, মানে শ্যুটিংটা একটা ভীষণ খুশির জায়গা ছিল। মানিক কাকারটা আবার একদম অন্যরকম, চুপচাপ শান্ত, আর মৃণালদারটা মনে হয় পপকর্ন ফুটছে। হ্যাঁ, কিন্তু শুধু এই সিনেমা আর এইসব নিয়েই মানে। ইন্ডাস্ট্রির সবাই বা তোমার কাছের মানুষেরা একই কথা বলে যে মমদি চিরকাল একই রকম রয়ে গেল, যার পারিবারিক সূত্রটা এরকম, তার পাটা আজও মাটিতেই রয়ে গেছে। তো এই নিজেকে সারা বছর বা সারাটা জীবন এইভাবে একইভাবে ধরে রাখাটাও, এটাও কি একটা টাস্কের মতো? এটা বোধহয় আমার বাবা মার শিক্ষা, যে কোনো দিন তারা আমার সামনে আমার প্রশংসা করেননি। এখন যেমন বাচ্চাদের সামনে মা বাবারা প্রশংসা করেন, আমার মেয়ে খুব ভালো নাচে, আমার মেয়ের অভিনয় এই বইতে করেছে, ওই বই, আমার বাবা মা কোনো দিন করেননি। তারা আড়ালে হয়তো আমাকে নিয়ে কথা বলেছেন, কিন্তু আমার মাথাটা যাতে ঘুরে না যায়, মাথা মোটা না হয়ে যায়, সেই জন্য আমার সামনে কোনো দিন বলেননি। আমি যখন আমার ফার্স্ট ভরতনাট্যমের আমি প্রোগ্রাম করি, আরঙ্গেট্রম করি, সেটার কাগজে যে নিউজ ক্লিপিংগুলো, সেগুলো মা কিন্তু পুরো বইতে মানে এতে সাঁটিয়ে সুন্দর করে রেখেছে, আমাকে কোনো দিন পড়াননি। আমি এখনও জানি না, আমার কোনো দিন ইচ্ছেই হয়নি যে কী লিখেছে, কী বলেছে, কি। এখন মানে এখন তাও, এখন বড় হয়েছি, এখন আমি কাগজে কিছু পেরোলে দেখি বা টেলিভিশনে কিছু দেখালে দেখি, কিন্তু অন্য সময় সাজগোজের ভীষণ ছিল, উগ্র সাজবে না। মা বাবা ভীষণ ভালোবাসতেন দিশি পোশাক পরবে, ফ্রক পরবে না। ছোটোবেলায় ফ্রক পরেছি, কিন্তু তারপরে ঘাগরা আর ব্লাউজ, ছোট্ট ছোট্ট ঘাগরা ব্লাউজ বানিয়ে দেওয়া হতো, আমি ঘাগরা ব্লাউজ পরেছি। বাবা সবসময় বলতে, আমাদের ভারতের এত সুন্দর পোশাক থাকতে কেন ওই ব্লাউজ মানে ফ্রক পরে ঘুরবে। তো এইরকম আমাদের বাড়ির শিক্ষাটাই একটা অন্য রকম ছিল। মানে আমার বাবা মা কোনো দিন বুঝতে দেননি যে তারা কত বড় সেলিব্রিটি, তাদের পাটা সব সময় মাটিতে ছিল, আর আমাদেরও সেইভাবেই মানুষ করেছেন যে পাটা যেন মাটির থেকে না ওঠে, মাটিতে একদম জনতা যেরকম সেরকম থাকবে। সেই পরম্পরাই তুমি নিয়ে এগিয়ে চলেছো এবং একই ধরনের রয়ে গেলে। চেষ্টা করছি, আমার মানে ভালো লাগে যে আমাদের ছেলেরাও, মানে রাতুল, রাজিত এবং আমার যে দুই বৌমা, তারাও ঠিক কি বলবো, এই এই বাড়ির যে ধারাটা সেইটা তারাও বহন করে নিয়ে যাচ্ছে। তাদেরকেও কেউ ওরকম বলতে পারবে না যে
মানে আমি যেমন কোনো জায়গায় গিয়ে বলতে পারিনি আমি উদয় শঙ্করের মেয়ে, আমি অমলা শঙ্করের মেয়ে, আমি কোনোদিন বলতে পারিনি। তারা যদি জানতে পেরেছেন তো পেরেছেন। আমি কোনোদিন কোথাও কোনো সুযোগ নেওয়া, একবার একটা জায়গায় শুধু একটা ভীষণ মুশকিলে পড়েছিলাম, সেখানে আমি নামটা বলেছিলাম, কিন্তু তাছাড়া কোনোদিন বলিনি। বরাবরই প্রচার বিমুখ একেবারে, জাতীয় পুরস্কার যে পেয়েছো তা নিয়েও কোনোদিন তুমি সেভাবে সামনে আনোনি বা বলনি? না, কি জানি, আমার মনে হয় আমার ভেতর দিয়ে অন্য একজন কাজ করেছেন, সেটা হচ্ছে আমার সত্যসাই বাবা। তিনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, তিনি করছেন, তিনি করিয়ে নিচ্ছেন সব কিছু। পুরস্কার যা কিছু প্রাপ্য তার প্রাপ্য, আমার না। উনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তোমার কাছে জীবনের মূল মন্ত্রটা কি? স্বাভাবিক থাকো, একদম সাধারণ থাকো। আমার কোনো চাহিদা নেই, জানো, আমার চাহিদা ঠিক এইটুকু। তখন যদি আমি এতটাও পাই, আমার মনে হয় ওরে বাবা কত পেলাম। না হলে যদি আমার চাহিদা এত বড় থাকতো আর সেখানে আমি এতটাও পেতাম, তাহলেও মনে হতো আমার এতটা গ্যাপ থেকে গেছে। তো আমার চাহিদা ভীষণ কম, আমার কোনো রকম কোনো জিনিসের কোনো চাহিদা নেই। আমার মানে কি জানি, আমি বোধহয় চাহিদা কম বলেই আমি খুব, আমার যতটুকু যা আছে আমি ভীষণ খুশি। আমার 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 আমি আমার চারপাশে আমি, বাপিদা, 2 ছেলে, 2 বৌমা, এখন নাতি, আমার নাচের স্কুলের এই ছেলে মেয়েরা, আমার স্টুডেন্টরা, তারাই আমার প্রাণ একদম। আমার কো অ্যাক্টররা, আমার ডিরেক্টররা, প্রত্যেককে আমি ভালোবাসি। এবং আমার কি জানি, আমার মনে হয় আমি এত কম জানি, যেটা মনে হয় একদিক দিয়ে ভালো বোধহয়। আমি খুব কম জানি, আমি অত কিছু জানি না। আমি এখনও ক্যামেরার প্লেসমেন্ট, মানে ক্যামেরার কোন দিকে তাকাতে হবে, ক্লোজ শট নিলে কোন দিকে তাকাতে হবে, কী করতে হবে, আমি একদম জানি না। যেটা এখন দেখি বাচ্চা বাচ্চা মেয়েরা যারা এখনই জয়েন করেছে, তারা কত বেশি জানে, আমি অবাক হয়ে তাদের দেখি। আমি এখনও যদি টেলিভিশনে কোনো সিরিয়ালে কোনো মেয়ে, অল্প বয়সী মেয়ে নতুন জয়েন করেছে, কিন্তু একটা দারুণ শট দিল, আমার এত ভালো লাগে, কী সুন্দর, কী ভালো করলো। আমি আয়নার কাছে গিয়ে সেইটা করার চেষ্টা করি। আমার মনে হয় কি, বাস আমি এরমভাবেই থাকতে চাই। চাহিদাটা এতটাই কম, বা তুমি নিজের পরিসরে যতটা থাকতে ভালোবাসো, সে কারণেই মনে হয় আক্ষেপ, অনুতাপ এগুলো তোমায় ছুঁতে পারে না। না, না, একদম না। মানে কি জানি, আমার মনে হয় আমি যা চেয়েছি তার থেকেও বেশি পাচ্ছি। আমি এমন এমন ভালোবাসা পাই, সেইটা আমার কাছে মানে যে কি, আমি সেটাকে যে কীরকম চেরিশ করি সেরকম। মানে অনেকে, আমার ফোন ভর্তি মানুষ আছেন যাদের সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি, কিন্তু তারা রেগুলার আমায় ফোন করেন। আমি বিশেষ দিনগুলোতে আমি তাদের ফোন করি। কত বয়স্ক মানুষ আছেন, কতজন আছেন, তাদের সঙ্গে আমার দেখাও হয় না, কিন্তু মানে যোগাযোগটা ঠিক আছে। মানে আমার মা চলে যাওয়ার পরে আরেকজন মাসিমা, তাকে আমি টুডলু মাসিমা বলি, তিনি বলেন তুমি আমার গত জন্মের মেয়ে। তো এই যে ভালোবাসাগুলো, এইগুলো, আমার মনে হয় আমার না, আফসোস করার কিছু নেই। আর আমি রিগ্রেট রাখতে চাই না, আমি কোনো রকম আক্ষেপ রাখতে চাই না। মানে এটা আমার করা উচিত, কিন্তু আমি করলাম না, এবং দেখলাম তার কিছু হয়ে গেছে বা তার সঙ্গে আর দেখা হলো না, এই রকম আক্ষেপ আমি রাখতে চাই না। আমার যতই কষ্ট হোক, আমি কোনো রিগ্রেট আমি রাখতে ভালোবাসি। শেষে তুমি তোমার দর্শকদের কি বলবে, যারা এত ভালোবেসেছে এবং আজও তোমাকে সমানভাবে ভালোবাসে, তোমার নাচ, অভিনয় সবটাই? আপনারা যে আমাকে ভালোবাসেন, এটা যে আমার কাছে কত বড় পাওয়া, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা এইভাবে আমাকে আমার অভিনয়, আমার নাচ, এবং আমি সবচেয়ে বেশি বলবো আমাকে এইভাবে ভালোবেসে যাবেন, আমি আর কিচ্ছু চাই না,
কোনো জিনিস চাই না। শুধু আপনাদের একটা আর্জি করব যে বিজয়ের পরে ছবিটা প্লিজ দেখবেন, আর হলে এসে দেখবেন। হলে এসে দেখলে একটা আলাদা আলাদা ছবির আলাদা মজা পাওয়া যায়। কারণ বাড়িতে বসে দেখলে আমরা তো দেখি ফোনে, হাজারবার ফোন এসে গেল, বা কেউ কিছু বলতে এলেন, বা হাজার রকম ডিস্ট্র্যাকশন থাকে, যেটা হলে বসে একদম মন দিয়ে ছবিটা দেখা যায়। তো কাইন্ডলি আপনাদের সবাইকে বলবো, বিজয়ের পরে ছবিটা, আমি বোধহয় এত কঠিন রোল, এরকম রোল আমি কোনোদিন করিনি। আপনাদের বলবো আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখবেন। ধন্যবাদ।